বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। জুলাই গণহত্যার 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই এবং মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি আমি রেজা রায়হান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 9 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রাজধানীর বেইলি রোড ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিনিয়োগের ব্যাপারে প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী। তিনি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমরা একজন লোকাল ইনভেস্টরের কথাও শুনবো, একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি, উনি বক্তৃতা রাখবেন, আমাদের অ্যাপেক্সের নাসিম মনসুর ভাই। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার। আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে। তো তাদের যেই ভিউটা, তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন, কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি, সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনবো। এছাড়া আমরা প্রধান অতিথি যখন থাকবেন সেই সময় আমরা 5টি অ্যাওয়ার্ড দিব। আমরা আগেরবার বলেছিলাম আমাদের নাম্বারটা একটু কম ছিল, বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে আমরা 5 জনকে সম্মানিত করব, কোম্পানি বা ইন্ডিভিজুয়াল। তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, তার সাথে একজন ফরেন ইনভেস্টরকে আমরা সম্মানিত করব। ইএসজি বা সাস্টেইনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা একটা সংস্থাকে সম্মানিত করব। আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দিব হচ্ছে ইনোভেশনের জন্য, একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো। এই 4টা করব। আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন, বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল সন্তোষ প্রকাশ করেছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ এর মূল ফোকাস ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরেকটু স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানো। অর্থ উপদেষ্টা বলেছেন, আমরা ভ্যাটের হার সিঙ্গেল রেটে নামিয়ে আনার চেষ্টা করছি, তবে ভ্যাট একবারে সিঙ্গেল রেটে নামিয়ে আনা সম্ভব না। রোববার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আইএমএফ ঋণের কিস্তির বিষয়ে তিনি বলেন, 2 কিস্তির অর্থ একবারে দেবে, এখন রিভিউ করবে, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানো, এগুলোই এখন আইএমএফ এর প্রধান আকর্ষণ বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার 3 মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে, এগুলোর যাচাই বাছাই চলছে। আমরা আশা করছি অন্তত 2টি মামলার ফরমাল চার্জ এ মাসেই দাখিল করতে পারব। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র, কোনো স্ক্যান্ডাল ট্রাইব্যুনালের বিচার কাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। এর আগে যাত্রাবাড়িতে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পুলিশের এসি তানজিল ও ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল 15 জুনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এছাড়াও জুলাইয়ে ফার্মগেটে নাফিস হত্যা মামলার প্রতিবেদন 6 জুলাইয়ের মধ্যে চেয়েছেন ট্রাইব্যুনাল।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার রোধ সংক্রান্ত সাবগ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার ঈদুল ফিতরের ছুটি শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সিইসি এসব কথা বলেন। এ সময় সিইসি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন। তিনি বলেন, আপনারা অসাধ্যকে সাধন করেছেন, দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ শেষ করেছেন। আপনারা খুবই ভালো কাজ করেছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। সিইসি আরও জানান, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274 জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে আগামী 11 এপ্রিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণ জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এই ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ভারতের জনসংখ্যার 14% অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় 10 লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। এরকম কোনো পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা মনে করি। ভারতে অন্যান্য ধর্মাবলম্বীদের এই জাতীয় বোর্ডে অথবা কোনো আইনি সংগঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো অন্তর্ভুক্তি দেখা যায় না। সেক্ষেত্রে এই আইনটি একটি বৈষম্যমূলক আইন হিসেবে বিবেচিত হবে। নতুন আইনে পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তিসমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের
ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাচ্ছে না হেফাজতে ইসলাম। এছাড়া নির্বাচনী রাজনীতি থেকেও হেফাজত সবসময়ই মুক্ত থাকবে। রোববার হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সংবিধানে বহুত্ববাদ রাখাসহ বিভিন্ন দাবিতে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে 1 ঘণ্টারও বেশি বৈঠকের পর হেফাজতে ইসলাম দাবি করেছে, হেফাজতে ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি। হেফাজত কখনো কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলিতে হেফাজত জনগণের পক্ষেই সবসময় মতামত দেয় এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজতের অবস্থান পূর্বের মতোই অবিচল থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও হেফাজত বৈঠক করবে। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ রামনবমী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। রোববার ঢাকার রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দয়াগঞ্জ মোড় ঘুরে জয়কালী মন্দির মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় সহস্রাধিক রামভক্ত অংশ নেন। শোভাযাত্রা শুরুর আগে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ নামক এলাকায় মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত বাংলাদেশি জেলে মোহাম্মদ ফিরোজ টেকনাফের ওয়াইক্যাং আমতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী আহমেদের ছেলে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি আরও জানান, শূন্য লাইন হতে আনুমানিক 100 গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ নামক স্থানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে আশপাশের মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং MSF হাসপাতালে নেওয়া হয়। মাইক্রোবাসের সমমান অ্যাম্বুলেন্স থেকে কর আদায় বন্ধ এবং ফেরি ও সেতুতে টোল মুক্তির পাশাপাশি ট্রাফিক পুলিশের মামলায় হয়রানি বন্ধের দাবিতে বরিশালে অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করেছে অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। রোববার 6 এপ্রিল সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই ধর্মঘট। ধর্মঘট চলাকালীন সময়ে চরম ভোগান্তিতে পড়ে রোগী ও স্বজনরা। ধর্মঘট ডাকা মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর নবায়ন করতে গেলে মাইক্রোবাসের মতো অ্যাম্বুলেন্সকেও এআই বাবদ 30,000 টাকা অতিরিক্ত প্রদান করতে হয়। কিন্তু অ্যাম্বুলেন্স হলো একটি সেবা খাত। তারা অনেক সময় গরিব রোগীদের বিনামূল্যে বহন করলেও সেতুতে 1000 টাকার উপরে টোল ধার্য করা হয়। এ সকল হয়রানি বন্ধের দাবিতে তারা এই মানববন্ধন ও ধর্মঘট পালন করেছে। পরে অ্যাম্বুলেন্স মালিকদের কেন্দ্রীয় সংগঠনের আশ্বাসে আগামী 12 এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যকে আটক করেছে ইসরায়েল। শনিবার রাতে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েল সফরে গিয়েছেন ওই দুই এমপি। তবে তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে স্কাই নিউজ জানিয়েছে, আটক হওয়া সংসদ সদস্যরা হলেন লেবার পার্টির এমপি ইওয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ ইসরায়েল কর্তৃপক্ষ মনে করছে নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত ও ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। ইয়াংয়ের নির্বাচনী এলাকা হলো ইয়ার্লি ও উডলি, আর মোহাম্মদ হচ্ছেন শেফিল্ড সেন্ট্রালের এমপি। স্কাই নিউজ জানায়, শনিবার লুটন থেকে ইসরায়েলে গিয়েছিলেন তারা। এবারে বিনোদনের সংবাদ। বাবা মায়ের সিনেমা প্রেক্ষাগৃহে চললেও বয়স কম হয় হলে গিয়ে দেখা হয়নি সাকিব পুত্র শেহজাদ খান বীরের। তবে সিনেমা দেখার জন্য বাসায় থিয়েটার নিয়ে আসার আবদার করেছে তাদের ছেলে। শেহজাদ খান বীরের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে তার মা বুবলি ক্যাপশনে এমন কথাই জানিয়েছেন। বুবলি ক্যাপশনে লিখেছেন, শেহজাদ স্যারকে বললাম, স্যার বাবা মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো। এবারের ঈদে মুক্তি পেয়েছে জঙ্গলি সিনেমা। এতে অভিনয় করেছেন শবনম বুবলি। প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রহিম। বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন সিয়া, দিঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু ও সোহেল খান। এবারে খেলাধুলার সংবাদ। 2021 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ, কিন্তু এখনও সে কাজ শেষ হয়নি। এদিকে আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সে ম্যাচের আগেই জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণমাধ্যমের সঙ্গে আলাপে উপদেষ্টা জানান, কাজ অলমোস্ট শেষ। আমার বাফুফে সভাপতির সঙ্গে কথা হয়েছে, বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে 1 মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। জুলাই গণহত্যার 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই এবং মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজে। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।